নিভু নিভু চোখে তাকিয়ে আছে ফুল। তার পুরো শরীর নিথর। স্যালাড কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। কেবিনে শুধু অনিলা আছে। অনিও ছিল, আপাতত বাইরে গেছে। এখন কেমন লাগছে? অনিলার প্রশ্নে ফুল চোখ ঘুরিয়ে তার দিকে তাকালো। তার চাহনি দেখে অনিলা ছোট্ট শ্বাস ফেলল। মেয়েটার নিষ্প্রাণ চাহনি তাকে দ্বিধায় ফেলে দিয়েছে। সে কি ভুলভাল কোনো প্রশ্ন করে ফেলেছে? করেনি তো। এছাড়া আর কি বা জিজ্ঞেস করত? এভাবে কেন তাকালো মেয়েটা? আমি বেঁচে আছি? ফুলের প্রশ্নে হকচকিয়ে গেল অনিলা। মেয়েটার কণ্ঠ বড্ড ক্ষীণ শোনালো। কেবিন জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, যার মানে আমি বেঁচে আছি। এমন কথার মানে অনিলা বুঝতে পারল না। ফুল কি বেঁচে আছে বলে খুশি নয়? তুমি এভাবে বলছো কেন? ফুল ওপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। শুভ্র রঙের সিলিংয়ের দিকে উদ্দেশ্যহীন চেয়ে রইল। কষ্ট পেও না ফুল, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার মরণ ব্যাধি হয়েছে ম্যাম, যে ব্যাধি থেকে আরোগ্য লাভ করা নেহায়েতই অসম্ভব। অনিলার চোখ বড় বড় হয়ে গেল। এসব কি বলছে ফুল? তুমি হয়তো আমাদের উপর রেগে আছো, ভাবছো হয়তো তোমাকে যে মেরে ফেলতে চেয়েছে তাকে আমরা কিছুই বলিনি, কিন্তু এটা সত্যি নয় ফুল। মিস্টার চার্লসকে শাস্তি দেওয়া হয়েছে। অসুখে বিবর্ণ হয়ে গেছে ফুলের গোলগাল মুখমণ্ডল। ঠোঁটজোড়া শুকিয়ে কাঠ। ফুল ম্লান হেসে বলল, যেখানে আমি নিজেই নিজেকে মেরে ফেলতে চেয়েছিলাম, সেখানে অন্য কাউকে শাস্তি দেওয়াটা তো হাস্যকর। কি? তার মানে এটাই সত্যি? তুমি নিজেই নিজের পেটে কাঁচের টুকরো ঢুকিয়েছিলে? অনিলার কণ্ঠে চাপা উত্তেজনা ফুটে উঠল। সে ভ্রুকুচকে প্রশ্ন ছুড়ল, তুমি এরকমটা কেন করেছিলে? আপনি একজন মেয়ে হয়ে জিজ্ঞেস করছেন কেন করেছিলাম? আমার রুমে একজন পরপুরুষকে পাঠিয়ে দিতে আপনাদের বিবেকে বাঁধলো না, নাকি আপনারা বিবেকহীন প্রাণী? ফুলের কণ্ঠস্বর এবার কিছুটা তীক্ষ্ণ শোনালো। মেয়েটা শরীরে সবটুকু শক্তি খাটিয়ে বলে উঠল, শাস্তি তো আপনাদের পাওয়া উচিত। লোকটাকে আপনারা পারমিশন দিয়েছিলেন বলেই তো আমার রুমে ঢোকার সাহস পেয়েছিল সে। বলুন, আপনারা পারমিশন দেননি? অনিলা নিজের তর্জনী আঙুল দিয়ে কপাল চুলকাতে লাগলো। আমরা দিইনি। রিদম তোমাকে ইউজ করার পারমিশন চেয়েছিল, তে পারমিশন গ্রান্টেড করেছিল। ঘৃণায় শিরশির করে ওঠে ফুলের সর্বাঙ্গ। রাগ সংবরণ করতে না পেরে দাঁতে দাঁত চেপে গুগিয়ে উঠল। সে পারমিশন দেওয়ার কে? আমার রুমে ঢোকার পূর্বে আমার পারমিশন নিতে হবে। উপস, আমি তো ঢুকে গেলাম পারমিশন ছাড়াই। হঠাৎ কারো আগমনে অনিলা ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকাতেই শুকনো ঢোক গেল। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে উদ্যান। হাত জোড়া বুকের ওপর গোটানো, পরনে কালো রঙের ওভারসাইজ শার্ট আর রিপড স্কিনিং প্যান্ট। উদ্যান এবার দরজা ছেড়ে বেডের সামনে এসে দাঁড়ায়। অনিলা বিনা বাক্যে বসা থেকে উঠে সতর্ক পায়ে বেরিয়ে গেল। সুইসাইড অ্যাটেম্প্ট করে কি প্রুফ করতে চেয়েছিস? চার্লস বলেছিস তুই নিজেই নিজেকে স্ট্যাব করেছিস। আমি বিশ্বাস করিনি, ভাবতে পারিনি তুই এতটা বোকা। কংগ্রাচুলেশনস, ইউ কেম আউট অ্যাজ এ ফুল, জাস্ট লাইক ইউর উইয়ার্ড নেম। উদ্যানের চেহারাটা দেখেও ফুলের বমি পাচ্ছে। তার উপর এমন কটাক্ষপূর্ণ উক্তিতে ফুল নিজের নিয়ন্ত্রণ খুয়ে ক্ষোভে ফেটে পড়ে। লম্পট হিসেবে আত্মপ্রকাশের জন্য আপনাকেও অভিনন্দন। নিশ্চয়ই আপনার মা বাবা আপনার কৃতিত্বে অনেক গর্বিত হবেন। ফুল কথাগুলো নিঃশ্বাসের গতিতে বলল, একদম তীক্ষ্ণ ক্ষীণ কণ্ঠে। কেবিন জুড়ে পিনপতন নীরবতা নেমে আসে। হঠাৎ নিস্তব্ধতায় ফুলের শির দ্বারা বেয়ে শিহরণ বয়ে যায়। সে কি বেশি বেশি বলে ফেলেছে? না, সে যাই বলে ফেলুক না কেন, বাড়াবাড়ি হবে না। উদ্যানের মতো একটা জানোয়ারকে নির্দ্বিধায় যা ইচ্ছা তাই বলা যায়। কি বললি তুই? উদ্যানের কণ্ঠস্বর নিম্ন কিন্তু ভীতিকর। কয়েক মুহূর্তের ব্যবধানে উদ্যান হিংস্র জন্তুর ন্যায় হামলে পড়ল ফুলের ওপর। এক হাতে গলা চেপে ধরে হিসিয়ে বলল, আমার সম্পর্কে কতটুকু জানিস তুই? কিসের ভিত্তিতে উক্ত মন্তব্যটি করলি?
শ্বাসকষ্ট শুরু হলো ফুলের। নাকে লাগানো ন্যাসোগ্যাস্ট্রিক টিউব দিয়ে রক্ত উঠে আসতেই উদ্যান ফুলকে ছেড়ে দেয়। ফুল বড় বড় কয়টা শ্বাস টেনে আধো আধো গলায় বলল, আপনার সম্পর্কে বিস্তারিত জানার কোনো আগ্রহ নেই আমার। যেটুকুই জেনেছি সেটুকুই ভিত্তিতে উক্ত কথাটা বলেছি আমি। আর আমি জানি যে আমি ভুল বলিনি। আপনি একটা লম্পট, বোধ বুদ্ধিহীন দানব আপনি, যার মধ্যে না আছে হৃৎপিণ্ড আর না আছে মেরুদণ্ড। উদ্যান হাত মুঠ করে পাশে থাকা টুলে লাথি মেরে দিল। এভাবে মুখ চালাতে থাকলে তোকে সুইসাইড অ্যাটেম্প্ট করতে হবে না, আমি নিজেই তোকে মেরে ফেলবো। মেরে ফেলুন আমায়, আমি মরে যেতে চাই। উদ্যানের জল শক্ত হয়ে এলো। না, সে এই কথাটা মেনে নিতে পারছে না। মেয়েটা কেন মৃত্যুকে ভয় পাবে না? কেন বাঁচার জন্য আকুতি করবে না? মেয়েটার মধ্যে যদি মৃত্যু ভয় না থাকে তাহলে উদ্যান কিভাবে মেয়েটাকে নির্যাতন করবে? কিন্তু মেয়েটার মধ্যে মৃত্যু ভয় হঠাৎ কেটে গেল কিভাবে? কি এমন হয়েছিল যার জন্য মেয়েটাকে মৃত্যুকে ভয় পাচ্ছে না? এদিকে ফুলের শ্বাস আটকে আসছে, চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে অবাধে। সে নিজেকে ঘৃণা করে, অল্পতেই কেঁদে ফেলার জন্য ঘৃণা করে। না চাইতেই ফোপাতে লাগলো ফুল। তাকে কাঁদতে দেখে উদ্যান জোরালো গলায় বলল, বেশি করে কাঁদ, আমি তোকে যন্ত্রণায় ছটফট করতে দেখতে চাই। ফুল অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে, হাঁপানি রোগীর মতো মুখাবয়ব রক্তিম বর্ণ ধারণ করেছে। ঠোঁট স্বতঃস্ফূর্তভাবে ফাঁক হয়ে গেছে, চোখ উল্টে ভয়ঙ্কর অভিব্যক্তি ফুটেই তুলেছে। উদ্যান এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। আমি ঘৃণা করি আপনাকে, শুনেছেন আপনি? আমি আপনাকে ঘৃণা করি। কিভাবে পারলেন একটা পরপুরুষকে আমার রুমে ঢোকার পারমিশন দিতে? ছি! আপনি কোন পরিবেশে বড় হয়েছেন জানি না আমি। মনুষ্যত্ব বলেও কিছু নেই আপনার মাঝে। এতটা বীভৎস চরিত্রের কেউ কি করে হতে পারে? উদ্যান শান্তভাবে তাকিয়ে আছে ফুলের দিকে। মেয়েটা যন্ত্রণায় কাতরাচ্ছে। এত ছোটখাটো বিষয় নিয়ে এত নাটক করছিস কেন? ছোটখাটো বিষয়? একটা মেয়ের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার ইজ্জত। আপনি আমার কাছ থেকে সেটাও কেড়ে নিতে চেয়েছেন, তাও আবার অন্য কাউকে দিয়ে। ফুল থামলো, দম ফুরিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো চেতনা হারাবে সে। শেষ মুহূর্তে এসে ফুল উদ্যানের চোখে চোখ রেখে আওড়ালো, মিথ্যে বলবো না, আপনার থেকে একটু রহম আশা করেছিলাম আমি। স্ত্রী হিসেবে না হোক, একজন নারী হিসেবে একটু রহম করতেই পারতেন। আমি আর আশা করব না কিছু। নিজেকে প্রোটেক্ট করতে না পারলে শেষ করে ফেলবো, তবু শেষ নিঃশ্বাস অবধি কলঙ্কমুক্ত থাকবো আমি। ফুলের চোখ লেগে গেছে, সেই সাথে থেমে গেছে তার অভিযোগও। রুম জুড়ে শুধু হার্ট মনিটরের ডিভাইসের একঘেয়ে শব্দ। ন্যাসোগ্যাস্ট্রিক টিউব বেয়ে লালচে তরল জমা হচ্ছে সাইডে ঝোলানো ব্যাগে। তার মানে ফুলের ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। কাচের টুকরোটা পেটের চামড়া ভেদ করে পাকস্থলী পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যদিও সেলাই করা সম্ভব হয়েছে, তবুও ফুলের অবস্থা শোচনীয় করেই থেমেছে উদ্যান। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দুপা পিছিয়ে যায় উদ্যান, তারপর সামনে ঘুরে দরজা ঠেলে বেরিয়ে আসে। বাইরে আসতেই দেখে সোহম আর লুহান দাঁড়িয়ে আছে। অনি আর অনিলা আশেপাশে নেই, হয়তো বাড়িতে ফিরে গেছে। সোহমের কথায় উদ্যান অদ্ভুত গলায় বলল, ওর ইন্টারনাল ব্লিডিং হচ্ছে মেবি, ডাক্তার ডাক। হকচকিয়ে গেল সোহম। মেয়েটার জ্ঞান ফিরেছে, সুরে এসেছে। এর মাঝে আবার অসুস্থ হয়ে পড়ার কারণ কি? তুই একটু চুপ থাকলে তো পারতি হেতে। লুহান বলল, আজকের মতো চুপচাপ আমি জীবনেও ছিলাম না। একবার সুস্থ হোক তারপর আমি যাচ্ছি। সোহম থাক এখানে, লুহান আমার সাথে চল। উদ্যান কিছুটা সামনে এগিয়ে গেল। সোহম ছুট লাগালো ডাক্তারকে ডাকতে। এর মাঝেই উদ্যান পেছন ফিরে বলে উঠল, ফ্রম নাও মেয়েটার থেকে দূরত্ব বজায় রাখবি, ইটস অর্ডার। প্রয়োজন ছাড়া ধারের কাছেও ঘেসবি না। সোহমের ভ্রু কুঁচকে গেল। হঠাৎ এরকম কথার মানে কি? উদ্যান দু দণ্ড দাঁড়িয়ে ফের হাঁটা ধরল। সোহমও ভাবনা চিন্তা সাইডে রেখে ডাক্তার ডাকতে চলে গেল। কেটে গেল অনেকগুলো দিন। ফুলের অনুপস্থিতিতে যেন খানজাদা নিবাস নিজের ছন্দ হারিয়ে ফেলেছে। ড্রয়িং রুমে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে আবেশ। ছেলেটার মাঝে বেশ পরিবর্তন এসেছে এই 1 মাসে। হ্যাঁ, 1 মাস হয়ে গেছে ফুলের হাসি দেখে না আবেশ। চুলগুলো উস্কো খুস্কো, মুখাবয়বে কেমন যেন খাপছাড়া ভাব।
কোথায় কোথায় সে খোঁজে রে ফুলকে। আবেশ ভাই, হঠাৎ মেয়েলি কণ্ঠে আবেশ চোখ মেলে তাকায়, ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই দেখে মেহেক চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। মেহেককে দেখে আবেশ চোখ সরিয়ে নিল। মেয়েটা যতবার তাকে আবেশ ভাই বলে ডাকে ততবার সে বিড়ম্বনায় পড়ে যায়। মনে হয় এই তো ফুল তাকে ডাকছে। এখন এই বায়না ধরে বলবে, চলো না আবেশ ভাই ফুচকা খেতে যাই, চলো না শপিং করতে যাই, চলো না ঘুরতে যাই, আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও। আজকে আমাকে একটা ছেলে প্রপোজ করেছে, লাভ লেটার দিয়েছে। এই তো সেদিনের ঘটনা। একটা ছেলে পাগলের মতো ফুলের পেছনে লেগেছিল। ফুলটা করে দেওয়ার পরেও ছেলেটা ফুলকে বিরক্ত করেই যাচ্ছিল, পিছুই ছাড়ছিল না। কলেজ শেষে বাড়িতে এসে ফুল ব্যাপারটা আবেশকে জানায়। পরের দিনই আবেশ নিজের গ্যাং নিয়ে ছেলেটাকে শাসিয়ে আসে। ফুলকে আবেশ কতটা আগলে রেখেছিল সেই ছোটবেলা থেকে, কখনো খারাপ নজর পড়তে দেয়নি, নিজেও সঠিক সময়ের অপেক্ষায় থেকেছে। সেই ফুলকে এক আগন্তুক এসে এভাবে কেড়ে নিয়ে যাবে, সে কি স্বপ্নে ভেবেছে কখনো? এত যত্নে ফোটানো ফুল তার ঘরে সৌরভ না ছড়িয়ে অন্য কারো ঘরণী হয়ে যাবে কল্পনাও করেনি, দুঃস্বপ্নেও আসেনি। তবে কি সে এতদিন অন্য বাগানের ফুলকে নিজের ফুল ভেবে ভুল করেছে? ফুল কি তার ছিল না? আবেশ ভাই শুনছো? আবেশ বিরক্তির শ্বাস ফেলে মেহেকের দিকে তাকায়। কি হয়েছে? ভ্যাবে করছিস কেন? মেহেক জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তোমার মন মেজাজ খারাপ নাকি? যা বলতে এসেছিস সরাসরি বল। আমার মনের খোঁজ নেওয়ার প্রয়োজন নেই। এমনিতেও এ বাড়িতে আমাকে নিয়ে ভাবে না কেউ, তাই অকারণে আধিক্যতা দেখানোর প্রয়োজন নেই। মেহেকের কপালে ভাঁজ পড়ল। আবেশ সব সময় এভাবে কেন কথা বলে? কই ফুলের সাথে তো কখনো এভাবে কথা বলতে দেখেনি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্বন ডাই অক্সাইড না ছড়িয়ে নিজের রুমে যা, অক্সিজেন সংকট হচ্ছে। চোখ বড় বড় হয়ে গেল মেহেকের। সে একটু দম দিয়ে গলা পরিষ্কার করে বলল, আজকে আমাদের রেজাল্ট দিয়েছে, একটু চেক করে দেখবে? রেজাল্ট দিয়েছে শুনে আবেশ সোজা হয়ে বসলো। এইচএসসির রেজাল্ট দিয়েছে? মেহেক মাথা নেড়ে হ্যাঁ বলল। আবেশ বাঁ দিকে হেলে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করলো। মেহেক তো উচ্ছ্বসিত হয়ে তার পাশে এসে বসলো। আবেশ এক পলক মেহেকের দিকে তাকিয়ে একটু দূরে সরে বসলো। তার অভিব্যক্তিতে মেহেকের মুখে জ্বলে ওঠা আলো ধপ করে নিভে গেল। এক হাতে ওড়নার অংশ খামচে ধরে মেহেক মাথা নিচু করে নিল। আবেশ প্রথমেই ফুলের রেজাল্ট চেক করতে লাগলো। বেশ কয়েকবার চেষ্টা করার পর ফোনের স্ক্রিনে রেজাল্ট ভেসে ওঠে। রেজাল্ট দেখে আবেশের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। পাশে তাকাতেই মনে পড়ে ফুল নেই। আবেশকে উদাস চোখে আশেপাশে তাকাতে দেখে মেহেক ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে আবেশ ভাই? আবেশ আবারও ধাক্কা খেলো। সে বুঝে উঠতে পারছে না মেহেকের কণ্ঠের সাথে সে ফুলের কণ্ঠ গুলিয়ে ফেলেছে নাকি সে ফুলের কণ্ঠে ভুলে যাচ্ছে। কোনটা হচ্ছে তার সাথে? আচ্ছা পাগল হয়ে যাচ্ছে না তো? কি হলো আবেশ ভাই? তুমি কি আমার রেজাল্ট দেখে দিবে না? না পারলে বলে দাও, আমি আমার ফ্রেন্ডদের থেকে জেনে নেব। আবেশ এবার চটে গেল। এমনিতেই ফুলের চিন্তায় সে দিশেহারা হয়ে যাচ্ছে, তার উপর মেহেক তার মাথা খাচ্ছে। খাচ্ছে না, কিন্তু তার তো মনে হচ্ছে খাচ্ছে। ফ্রেন্ডের থেকে জানতে পারলে আমাকে বিরক্ত করছিস কেন? হ্যাঁ, যা ফ্রেন্ডের কাছ থেকে জেনে নে গিয়ে। একটু জোরেই চিল্লিয়ে উঠল আবেশ। রেহানা বেগম আর মাহবুবা সুলতানা রান্নাঘরে ছিলেন। আবেশের চিৎকার শুনে তারা ছুটে এলেন। মেহেক তো আশ্চর্য চোখে তাকিয়ে আছে আবেশের দিকে। ইতিমধ্যে তার চোখ জোড়া বাড়িতে ভরে উঠেছে। আবেশ কোনো কারণ ছাড়াই তার সাথে খারাপ ব্যবহার করে কেন সেটাই সে বুঝতে পারে না। ফুলের অবর্তমানে বাড়িটা যেন প্রাণ হারিয়ে না ফেলে সেই জন্যই মাহবুবা সুলতানা বোনের মেয়েকে রেখে দিয়েছেন। তাছাড়া মেহেক ঠিক করেছে রেজাল্ট ভালো হলে এখানের এক দামি দামি ভার্সিটিতে ভর্তি হয়ে যাবে। কি হয়েছে আবেশ, চিল্লাচ্ছিস কেন? মায়ের প্রশ্নে আরো ক্ষেপে গেল আবেশ। আমি খারাপ তাই চিল্লাচ্ছি? মাহবুবা সুলতানা দমে গেলেন। রেহানা বেগম এগিয়ে এসে বললেন,
এভাবে কথা বলো না আবেশ। ফুলকে ছাড়া আমাদের সবার মনের অবস্থায় খারাপ। তোমাকেও তো বুঝতে হবে। তোমরা আমরা উপায়হীন ছিলে না, উপায়হীন ছিলাম। তোমরা নিষ্ঠুর ছিলে। আবার ফুলকে তোমরা নিজেদের স্বার্থে রাক্ষসের হাতে তুলে দিয়েছো। হ্যাঁ, কি এমন ক্ষতি হয়েছে তো ফুলকে আমার সাথে থাকতে দিলে? হ্যাঁ, তোমরা আমাকে খারাপ প্রমাণ করতে চাইছো, কিন্তু বাস্তব তো এটাই যে খারাপ আমি নই, খারাপ তোমরা আর আমার ভাগ্য। আমি এক দুর্ভাগা যেখানে নিজের ভালোবাসাকে রক্ষা করতে পারিনি। আচ্ছা, তোমাদের একবারও এটা ভেবে অনুশোচনা হচ্ছে না? হ্যাঁ, কীভাবে পারো তোমরা এতটা নির্মম হতে? আর ফপি, ফুল তোমার মেয়ে তো? রেহানা বেগমের মাথায় বজ্রপাত হলো। এহের প্রশ্নে তার হাঁটু অসাড় হয়ে এলো। এটা কি ধরনের প্রশ্ন? তুমি কি বলতে চাইছো আবেশ? রেহানা বেগম কিছুটা অস্থির হয়ে পড়লেন। আমি বলতে চাইছি, ফুলকে দত্তক টত্তক নিয়েছিলে নাকি? আবেশ, তুই কি বলছিস জানিস? মায়ের ধমক গায়ে মাখল না আবেশ। নির্বিকার চিত্তে সোফার উপর পা তুলে বলল, আমি জানি না, তবে তোমরা তো জানো, জানো নিশ্চয়ই। একজন মা কখনো কি পারে মেয়ের মৃত্যু নিশ্চিত যেন আগুন ফেলে দিতে? হ্যাঁ। ড্রয়িং রুম জুড়ে নীরবতা নেমে এলো। সেই নীরবতা ভেঙে আবেশ বলল, ফুলের বাবা তো মারা গেছেন, তাই না পপি? রেহানা বেগম হ্যাপিতোষ করে উঠলেন। শীতের মাঝেও তার কপালে বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি পরিলক্ষিত হলো। তোমাদের বিয়েটা কীভাবে হয়েছিল? লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? ওয়েট, পালিয়ে গিয়ে বিয়ে করেনি তো? আবেশ, ঠাস ঠাস শব্দ হলো। আকস্মিক চড়ে আবেশ হেলে পড়ল অন্যদিকে। মাহবুবা সুলতানা কঠোর চোখে তাকিয়ে বললেন, নিজেকে সংযত কর। তুই যেমন ভুলে গিয়েছিস আমি তোর মম, আমিও ভুলে যাব তুই আমার ছেলে। ভুলে যাও, আমিও তোমাকে ভুলিয়ে দিতে চাই। আমার থেকে যেমন ভালো থাকার কারণ কেড়ে নিয়েছ, তেমনি আমিও তোমার থেকে তোমার ছেলেকে কেড়ে নেব। অবশ্য তোমার বড় ছেলে তো আছেই, আমার মতো খারাপ ছেলে না থাকলেও তোমার যাবে আসবে না। আবেশ উঠে দাঁড়ালো, তারপর হড়হড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। পুরো 3 সপ্তাহ হসপিটালের বন্দিত্ব জীবন কাটানোর পর সোলার এস্টেটে ফিরেছে ফুল। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ সে, তবে মানসিকভাবে সে বড্ড অসুস্থ। হসপিটালে কাটানো শেষের দিনগুলোতে সে বেশ কয়েকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। বলা চলে ফুলকে বন্দি করে রাখা হয়েছিল হসপিটালে। 24 ঘন্টা নজরবন্দিতে রাখা হয়েছিল। রাতের বেলা সব কাজ শেষ করে নিজের রুমে এসে বসেছে ফুল। হসপিটাল থেকে এসেছে কয়েকদিন হবে। ইদানিং উদ্যান তার সাথে কথা না বললেও তাকে কাজের উপর রাখে। যেমন ঘরদোর পরিষ্কার থাকলেও তাকে দিয়ে পরিষ্কার করায়। জামা কাপড় নিচ থেকে এলোমেলো করে সেগুলো আবারও তাকে গুছিয়ে রাখতে বলে। চা বানিয়ে আটলে বলে ভালো হয়নি, আবার বাড়িয়ে আনো। কখনো কখনো তো পুরো চাটাই ফুলের মুখের ওপর ছুঁড়ে মারে। কিছুক্ষণ আগেও সেরকমটাই হয়েছে। চা বাড়িয়ে নিয়ে গিয়েছিল ফুল, কিন্তু উদ্দার চুমুক না দিয়েই পুরো চাটা তার মুখ বরাবর ছুঁড়ে মেরেছে। ফুল অবশ্য কোনোরূপ প্রতিক্রিয়া করেনি। কান্না না করার কারণে উদ্দার দুটো ঠাটিয়ে চড় মেরে দিয়েছিল। সাথে সাথেই ফুল কেঁদে ফেলে, আর উদ্দারও সন্তুষ্ট হয়ে তাকে প্রস্থান করার অনুমতি দিয়ে দেয়। ফুল জড়সড় হয়ে জানালার পাশে বসে আছে। গাছগাছালিতে ঘেরা সোলার এস্টেটে জানালার ধারে এলেই বাতাস ছুঁয়ে দিয়ে যায় শরীর। শীতের মাঝেও বাতাসের স্পর্শ ভালো লাগে ফুলের। মনে হয় বাতাসের বেশি খুব প্রিয় কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে হয় কেউ সান্ত্বনার বাড়ি গিয়ে বলছে, এই তো আর একটু সহ্য কর, খুব শীঘ্রই পরিত্রাণ পাবি। রুমে কেউ নেই। আজকে আবারও পার্টি হবে হয়তো। উদ্যানের নিষেধাজ্ঞায় বাড়ির কেউই ফুলের সাথে প্রয়োজন ব্যতীত কথা বলে না। এতে অবশ্য ফুলের বিশেষ কিছু যায় আসে না। ফুল হাঁটুতে গাল ঠেকিয়ে বসে আছে। আজকাল অন্ধকার যেন একটু বেশিই ভালো লাগে ফুলের। এই অন্ধকারের মাঝেই সে একটু স্বস্তি খুঁজে পায়। অন্ধকার রুমের জানালার ফাঁক গলে চাঁদের স্নিগ্ধ আলো ফুলের মনের চেহারায় পড়তেই ফুল চোখ বুঝল। মন ভালো নেই তার, অবশ্য কখনোই থাকে না। 1 সপ্তাহ আগে রেজাল্ট দিলেও ফোনের অভাবে রেজাল্টটুকু পর্যন্ত দেখতে পারেনি ফুল। কারো কাছে ফোন চাওয়ার প্রয়োজনটুকু বোধ করেনি। রেজাল্ট জেনে আর কি হবে?
যেখানে সে এখনও অগ্নি পরীক্ষা দিচ্ছে সেখানে জ্ঞানের পরীক্ষার ফলাফল কি কাজে আসবে ভাবনার মাঝে বাতাসের ঝাপটা এসে আছড়ে পড়ে ফুলের চোখে মুখে। মুহূর্তেই এলোমেলো হয়ে যায় ফুলের অবাধ্য চুলগুলো, গাল বেয়ে নোনা জলের ধারা প্রবাহমান হয়। ধরা গলায় ফুল গেয়ে ওঠে, ছায়া পেলে তোমার, ছুঁয়ে গেছি তোমায়। তুমি হেঁটে গেলে ভেঙে চুরে আমি বসে আছি দেখো। তুমি আসবে বলে মুখের আদলে কত কি যে বলে। হারালে এখন আনমোনা মন কেমন, মন মরা মন কেমন, একা একেলা এমন। পার্টির জন্য রেডি হচ্ছিল উদ্যান। হাতঘড়ি পড়ছিল, ঠিক তখনই কোনো গানের সুর তাকে আকৃষ্ট করলো। সঙ্গে সঙ্গে ঘাড় বাঁকিয়ে বেডের দিকে তাকাতেই থমকে গেল পাথর মানবটা। কনসোলের কিপ্যাড চেপে ধরে তান খেলা করছে। উদ্যান ধীর পায়ে এগিয়ে গেল বেডের দিকে। তানের থেকে কনসোলটি হাতে তুলে নিল। কনসোলের স্পিকার অপশন অন হয়ে আছে। এই অপশনের কারণেই অপর প্রান্ত থেকে আওয়াজ শোনা যাচ্ছে। সেই অপশনটি অফ করতে যাবে তার আগেই আবারও ভেসে আসে। কিছু আশা বাকি, ভালোবাসা বাকি, আরো কত কি যে ফিরে এসো কাছে, কথা জমে আছে। হাজারো বৃষ্টি ভিজে এক পাশে চলো, তবু না বলো হলো কি এমন। ভাবনা তোমারই ঘিরেছে আমায় কেন অকারণ। আনমোনা মন কেমন, মন মরা মন কেমন, একা একেলা মন। উদ্যান অনুভূতিশূন্য চোখে তাকিয়ে রইল কনসোলটার দিকে। পর মুহূর্তেই কনসোলটা আছড়ে মারল ফ্লোরে। আচমকা দরজা খোলার খট শব্দে ফুল হাঁটু থেকে মুখ তুলে দরজার দিকে তাকায়। অন্ধকারের মাঝে কে এসেছে ঠাহর করতে পারে না, তবে ছায়ামানব খোলা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ফুল হাতের উল্টো পিঠে চোখ মুছে ধরা গলায় শুধায়, কে কে ওখানে? অবয়বটা উত্তর না দিয়ে এগিয়ে আসতে লাগলো। ফুল এবার বেশ ভয় পেয়ে যায়। দ্রুত পায়ে উঠে গিয়ে লাইট অন করে দরজার দিকে তাকাতেই দেখে উদ্যান লাঠি হাতে এগিয়ে আসছে। লাঠিটা দেখে ফুলের দম আটকে এলো। কি কি হয়েছে? আপনি এইখানে? তুই আবেশকে মিস করছিস? উদ্যানের গম্ভীর কণ্ঠে ফুল চকিত নয়নে উদ্যানের পানে চাইল। উদ্যানের পরনে কালচে নেভি রঙের স্লিম ফিট 3 পিস স্যুট কাঁধের কাট নিখুঁতভাবে দেহের গঠনকে ফুটিয়ে তুলছে। ভেতরের কালো সিল্কের শার্ট গলার বোতাম খোলা, বাম হাতে কালো চামড়ার ব্রেসলেট, ডান কবজিতে চকচকে রোলেক্স ঘড়ি, আঙুলে একটি মাত্র সিলভার রিং। ফুলের আর বুঝতে বাকি রইল না আজকে আসলেই পার্টি আছে। সেই সাথে তার কপালেও হয়তো দুঃখ আছে। উদ্যান যত এগিয়ে আসছে ফুলের ভয় তত বেড়ে যাচ্ছে। পিছিয়ে যেতে যেতে ফুলের পিঠ গিয়ে ঠেকল ওয়ার্ড্রোবের সাথে। উদ্যান একদম তার কাছাকাছি এসেই থেমেছে। আবেশকে মিস করছিস? প্রশ্নটা শুনে ফুলের চোখ বড় বড় হয়ে গেল। উত্তর দে। উদ্যান এতটা কাছে আসায় ফুলের দম বেরিয়ে আসার উপক্রম। উদ্যান ফুলের মুখ বরাবর ঝুঁকে গিয়ে বলল, আই থিঙ্ক তুই আবেশের চেয়েও লাঠিকে বেশি মিস করছিস। এই যে উত্তর না দিয়ে চুপচাপ আছিস, সবই তো লাঠির আদর পাওয়ার জন্য, তাই না? অন্যদিকে মুখ সরিয়ে নিল ফুল, চোখ বন্ধ করে বলল, আমি কাকে মিস করছি না করছি তা জেনে আপনি কি করবেন? আমার প্রশ্নের উত্তর এটা নয়, তুই আবেশকে মিস করছিস কিনা সেটা বল। না, করছি না। কথাটা শুনে উদ্যান দুপা পিছিয়ে গেল। তারপর ফুলকে উপর নিচ পরখ করে বলল, আমি এইসব ফিলিংস বুঝি না, তাই তোর কথাই বিশ্বাস করে নিলাম। এবার হাতে এগিয়ে দে। ঘাবড়ে গেল ফুল। মনস্টারটা চাইছেটা কি? আপনি আমাকে শুধু শুধু মারতে পারেন না। হাতে থাকা লাঠিটা দিয়ে ফুলের ঘাড় পেঁচিয়ে ধরল উদ্যান। মুখটাকে ফুলের কানের কাছে নিয়ে বলল, শুধু শুধু কোথায়? তুই যে একটু আগে গান গেয়ে শোনালি তার পুরস্কার দিতে হবে না? চমকে গেল ফুল। মনস্টারটা কিভাবে জানলো যে সে গান গেয়েছে? রুমে মাইক্রোফোন টাইপের কিছু লাগিয়ে রাখেনি তো? রাখতেও পারে।
আমি গান গেয়েছি, তাতে আপনার কি ক্ষতি হয়েছে? ফুলের প্রশ্নে উদ্যান শান্ত চোখে তাকালো ফুলের দিকে। তার চাহনির রোশনলে ফুলের হৃদয় কেঁপে উঠল। ক্ষতি হয়েছে আমার, ভালো লাগেনি তোর? ঘৃণায় রিরি করে ওঠে ফুলের শরীর। এমন অনুভূতি প্রথমবার হচ্ছে না। উদ্যানের ভিত্তিহীন যুক্তিহীন কথাগুলো শুনলেই তার মাঝে ঘৃণা কাজ করে। পুনরায় স্বাভাবিক দূরত্বে সরে গেল উদ্যান। তাড়াতাড়ি হাত এগিয়ে দে, মেজাজ বিগড়ে যাচ্ছে আমার। ফুল নিরুপায় হয়ে হাত বাড়িয়ে দিল। জানে এর থেকে রেহাই নেই, উল্টো তর্ক করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। এই মনস্টারটা তাকে না মেরে ক্ষান্ত হবে না। হাত এগিয়ে দিয়ে নির্জীব পদার্থের ন্যায় দাঁড়িয়ে আছে ফুল। উদ্যান লাঠি দ্বারা ফুলের হাতে আঘাত করতেই যাবে, তৎমধ্যেই তার ফোন বেজে ওঠে। চোখজোড়া বন্ধ করে আঘাতের অপেক্ষায় ছিল ফুল। ফোনের টোন চোখ মেলে তাকায়। ফোনের টোনে চোখ মেলে তাকায়। উদ্যান বাম হাতে ফোনটা বের করে কানে চেপে ধরার পর মুহূর্তেই গর্জে উঠল। হু দ্য হেল ইজ শি? ফোনের ওপর পাশ থেকে অনি বলল, ঠিক করে বোঝা যাচ্ছে না, পুলিশ বা সিআইডির লোক হতে পারে। আই ফাকিং ডোন্ট কেয়ার, আসতে দে। উদ্যান কল কেটে দিতে যাবে তার আগেই অনি বলে ওঠে, তোর মাথায় কি জং ধরতে শুরু করেছে? এইভাবে নিজের পায়ে কুড়াল তো পাগলও মারে না। লুয়ান আর সোয়াম অলরেডি সব গুটিয়ে নিয়েছে, তুই শুধু সেলফি বেরিয়ে যা। কটা দিনেরই তো ব্যাপার, প্লিজ সব কিছু ঘেঁটে ফেলিস না। উদ্যান চোখ উল্টে কল কেটে দিল। মাথায় দাও দাও করে আগুন জ্বলছে। উদ্যানের অভিব্যক্তি দেখে ভ্রুকুচকে তাকিয়ে আছে ফুল। লোকটার হঠাৎ কি হলো বুঝে উঠতে পারছে না। চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে লাঠিটা ফেলে দিল উদ্যান। তারপর হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এতক্ষণ যাবৎ আটকে রাখা শ্বাস ত্যাগ করার ফুরসত পেল ফুল। শরীরের সমস্ত ভার ছেড়ে খাটের ওপর বসে পড়ল। এতক্ষণ যেন কেউ তার গলা চেপে ধরে রেখেছিল। নিজের রুমে এসে তানকে খুঁজে না পেয়ে হুঙ্কার ছাড়ে উদ্যান। এমনি হাতে সময় নেই, তার উপর তান কোথায় লাপাত্তা হয়ে গেল। এরই মাঝে ব্যস্ত পায়ে রিতম রুমে প্রবেশ করে। আরে তুই এখানে কি করছিস? লুহান আর মেলো যাওয়ার সময় তানকেও সঙ্গে নিয়ে গেছে, আর সোহমও হয়তো বেরিয়ে পড়েছে। তুই ইমিডিয়েট বের হ। ড্রয়ার থেকে চাবিটা আলগুছে হাতে নিয়ে হাঁটা ধরল উদ্যান। যাওয়ার আগে পেছন ফিরে বলল, এসব যে করেছে তাকে দেখে নেব। আমার সাথে শত্রুতা করে নিজের ধ্বংস নিশ্চিত করেছে। আমি শিওর মিস্টার মর্গ্যান করেছে। আমি ভেবেই পাচ্ছি না চার্লসকে ধোকা দেওয়ার পরেও মিস্টার মর্গ্যান কিভাবে ভাইয়ের হয়ে আমাদের এত বড় ক্ষতি করে দিল। আমি সব বুঝে গেছি, এইসব ওদের ষড়যন্ত্র ছিল। চার্লস মর্গ্যানের সাথে বিট্রে করতে রাজি হওয়ার ভান ধরেছিল, আসলেও বিট্রেটা করতো আমাদের সঙ্গে। রিদম বারদুয়ে পলক ফেলে উদ্যানের কথার সারমর্ম বোঝার চেষ্টা করল। তার ভাবনার মাঝে উদ্যান বেরিয়ে গেছে, তবুও রিদম যেন ভাবনার কিনারায় পৌঁছাতে পারছে না। যদি উদ্যানের ধারণা কোনোভাবে সঠিক বলে প্রমাণিত হয়, তাহলে তো এতে সবচাইতে বেশি রিদমের গাফিলতি আর ব্যর্থতা ফুটে উঠবে। সেই তো চার্লসের সাথে সিক্রেট ডিল নিয়ে আলোচনা করছিল। ও নো, এসব যেন সত্যি না হয়। কোনোভাবে সত্যি হয়ে গেলে লাঠিচার্জ থেকে নিস্তার নেই। ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামল উদ্যান। ড্রয়িং রুমে এসে থামতেই আশেপাশে তাকালো। পার্টি চলাকালীন সমস্ত অ্যারেঞ্জমেন্ট টেরেসে করা হয়। অতিথিদের যাতায়াতের জন্য বাড়ির ভেতর দিয়ে ঢুকতে হয় না। টেরেসে যাওয়ার জন্য বাড়ির বাইরের আলাদা সিঁড়ি আছে। আজকের পার্টি যা উদ্যানের ব্যবসায়িক পরিকল্পনার জন্য ছিল, অত্যন্ত ভ্যালুয়েবল অকেজন, একেবারে হঠাৎ করেই বাতিল করতে হয়েছে। এমন ঘটনা উদ্যানের জীবনে খুব কমই ঘটেছে। তার প্ল্যান মানে নিখুঁত, শৃঙ্খলা, একদম নির্ভুল আর নির্বিঘ্ন।
অথচ আজকের এই বাধা যেন তার অহংকারের মর্মে আগুন ধরিয়ে দিয়েছে। উদ্যান মেন দরজা পর্যন্ত এগিয়ে গিয়েও থেমে গেল। উল্টো দিকে ঘুরে চলে গেল সার্ভেন্ট রুমের দিকে। রুমা নাদিয়া খুচরো আলাপে মেতেছিল। আজকের পার্টি বাতিল হওয়াতে নাদিয়ার মন খারাপ। নাচ গান তার বেশ ভালো লাগে। তার উপর সে যা ইচ্ছা খেতে পারে, নিজ ইচ্ছায় চলতে পারে। সেসব আজ কিছুই হলো না। উদ্যানকে হঠাৎ আসতে দেখে রুমা নাদিয়া দাঁড়িয়ে পড়ে।